ওকে, আজকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাব সিএসসি 1206 এর ল্যাব নাম্বার 2। আজকে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হলো, ফার্স্ট অফ অল আমরা নেটবিনস ডাউনলোড করব এবং ইনস্টল করা শিখব। তারপর নেটবিনস এর মধ্যে আমরা কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, প্লাস প্রজেক্টের ভিতরে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। তারপর ক্লাসের অবজেক্ট, ক্লাস এবং অবজেক্ট কি জিনিস, তারপর ক্লাস থেকে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা যায়, কিভাবে ভ্যালু অ্যাসাইন করা যায়, কিভাবে মেথড ক্রিয়েট করা যায়, কিভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা যায়, এবং লাস্টে আমরা দেখবো দিস অপারেটর। এই হলো আজকে আমাদের প্ল্যান। সো আমরা যদি ফার্স্টেই ডাউনলোড লিংকে যাই, সো আমরা যদি এখান থেকে ডাউনলোড লিংকটা নিয়ে আমরা একটু ব্রাউজারে নিয়ে এটা একটু দেখি এখানে কি আছে আমাদের। দেখেন এখানে নেটবিনসের অনেকগুলো ভার্সন আছে, 12.4 পর্যন্ত রিলিজ হয়ে গেছে। সো আমরা আসলে এইসব নতুন ভার্সন গুলাতে একটু কমপ্লেক্স এবং অনেকগুলো ফিচার আছে, আমরা এইসব এত সব ফিচারের মাঝখানে আমাদের বেসিকটা হারাইতে চাচ্ছি না। সো আমরা ট্রাই করবো একবারে বেসিক 8.2 দিয়ে করার জন্য। মানে আমরা জাস্ট এখন শিখতেছি, পরে আপনারা শেখার পরে আপনারা আপডেটেড নামায় নিয়ে অনেক কাজ করতে পারেন। বিশেষ করে এগুলো আসলে অ্যাপ বিল্ডিং এর জন্য কাজে লাগে নেটবিনসটা। সো আপনাদের নেক্সট সেমিস্টারে যখন আপনারা জাভা এসডি ল্যাব করবেন তখন আপনারা নামায় ওটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ওল্ডার রিলিজে গেলে দেখবেন একেবারে লাস্টে দেখবেন জেডিকে 8U11 উইথ নেটবিনস 8.2। এটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ আসা উচিত। সো আপনারা এখানে অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট দিয়ে তারপরে হলো আপনাদের মানে আপনাদের অপারেটিং সিস্টেম অনুসারে আপনারা এক্সিকিউটেবল ফাইলটা নামায় নেবেন। আই থিঙ্ক 300 সামথিং এমবি একটা ফাইল নামবে। তারপর ওইটা একেবারেই নর্মালি নেক্সট 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 দিয়ে দিয়ে আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। ইনস্টল করার পরে আপনারা একবার দেখতে পারবেন আপনাদের ডেস্কটপে এরকম নেটবিনস আইডি 8.2 আসছে। আপনারা যদি এটা ওপেন করেন তাহলে দেখবেন এখানে একটা পেজ আসবে, ওপেনিং পেজ আসবে। এটা ওপেনিং পেজ না। সো ওপেনিং পেজ আসার সাথে সাথে উপরে দেখবেন এই টুলবারে ফাইল আছে। সো ফাইলটাতে আপনি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবেন, নট নিউ ফাইল ক্রিয়েট করা যাবে না, নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সো এখান থেকে দুইটা জিনিস আপনাকে চুজ করতে হবে। কি চুজ করতে হবে? এখান থেকে ক্যাটাগরিজ জাভা চুজ করতে হবে। এখানে অনেকগুলো আছে, যেমন নেটবিনস মডিউলস আছে, মেভেন আছে, জাভা এফএক্স আছে। জাভা এফএক্স আপনারা নেক্সট সেমিস্টার ইউজ করতে পারেন। ওখানে আমাদের বিভিন্ন ইউআই ইউএক্স এর কাজ আছে, ওগুলা দিয়ে জাভা এফএক্স দিয়ে করবেন, সমস্যা নেই। কিন্তু এখন আমরা জাস্ট বেসিক জাভা শিখবো। তো ক্যাটাগরিজ থেকে জাভা চুজ করবেন এবং প্রজেক্টস থেকে জাভা অ্যাপ্লিকেশন চুজ করবেন। এই দুইটা চুজ করলেন, তারপরে আমরা নেক্সট দেব। ওকে, নেক্সট। এখন আমরা প্রজেক্টের নাম দিব একটা। প্রজেক্টের নাম কি আমরা দিলাম? আপনাদের সেকশন কত বলেন তো? C2 না? Yes, sir. C2। ওকে, তাহলে আমরা লিখলাম জাভা ল্যাব C2। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে চেক বক্সটা এটা অবশ্যই ক্লিক করে দিতে হবে যে ক্রিয়েট মেইন ক্লাস। এটা যদি না করেন আপনাদের কাছে ওই যে আমাদের গত দিনের যে নোটপ্যাডের মতো একটা খালি স্ক্রিন চলে আসবে, আপনাদের কিছু আসবে না আসলে। এটা ক্লিক করে দেন তাহলে আপনার মেইন ক্লাস এবং সাথে এই মেইন যে মেথড আছে ওটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, আপনাদের কিছুই করা লাগবে না। সেখানে ক্লিক করে যাবেন মাস্ট, যাতে ওই দুইটা জিনিস ক্রিয়েট হয়ে যায়। আমি যদি ফিনিশে ক্লিক করি দেখবো আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। দেখেন আপনাদের জাভা ল্যাব C2 ডট জাভা নামে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে। দেখেন এটা একটা প্যাকেজের মধ্যে আছে, সবাই ছোট প্যাকেজটার সবগুলা লেটারই স্মল লেটারে লেখা, ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি। এটা একটা প্যাকেজকে একটা ফোল্ডার মনে করতে পারে। আপনার ফুল যে প্রজেক্টটা এই প্যাকেজের ভিতরে থাকবে। সো এই প্যাকেজকে একটা ফোল্ডার মনে করেন। এই ফোল্ডারের ভিতর গেলেই আপনি সব আপনার পুরো প্রজেক্টের যত কাজ আছে সব পেয়ে যাবেন। সো এটা একটা ফোল্ডার, এটাকে একটা ফোল্ডারই ধরেন আপনারা। এখানে উপরে নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো আপনারা কেটে দিতে পারেন,
কোনো সমস্যা নেই। ওকে, সো জাভা ল্যাব C2 এভাবে দিয়ে আপনার একটা ক্লাস ক্রিয়েট হলো। এখন একটু খেয়াল করেন, এই জাভা ল্যাব C2 এর ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে। এবং এই ক্লাসের নাম এবং আপনার ফাইলের নাম জাভা ফাইলের নাম সেম হতে হবে। লাস্ট দিন আমরা এই কথাটা আপনাদের বলছিলাম, দেখছেন এখন অটোমেটিক্যালি এই কাজটা হয়ে যাচ্ছে যে ক্লাসের নাম এবং ফাইলের নাম সেম হয়ে যাচ্ছে, এবং স্টার্টিংটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে হবে। এবং এগুলাও কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, পাবলিক হয়ে যাচ্ছে ক্লাসটা, কতটা মেইন ফাংশন ক্যারি করবে তো এই জন্য পাবলিক হয়ে যাচ্ছে। তারপরে ক্লাস, এখানে ক্লাস কিওয়ার্ড ইউজ করছে, তারপর জাভা সবকিছু করে দিচ্ছে। এবং আপনারা বলছেন মেইন ফাংশনটা মনে রাখা একটু ঝামেলা হতে পারে, দেখেন মেইন ফাংশনটাও লিখে দিচ্ছে, আপনার কিছুই করা লাগবে না। তো আপনারা নেটবিনস ইউজ করলে আপনাদের কষ্ট অনেকখানি কমে যাবে। ওকে, আমরা এই ফাইলটা কোথায় পাবো? দেখেন আমাদের এই যে জাভা ল্যাব C2 এই ফোল্ডারে ঢুকলে এখানে দেখবেন সোর্স প্যাকেজেস আছে। তো সোর্স প্যাকেজেস এ ক্লিক করলে এই যে লাইব্রেরি কি আপনাদের ওই যে বলছিলাম জেডিকে বিভিন্ন ধরনের লাইব্রেরি থাকে, লাইব্রেরি গুলো এই ফোল্ডারে আছে। তারপর সোর্স প্যাকেজে জাভা ল্যাব C2 একটা ফোল্ডার আছে, ওটা হলো আপনার ওই যে প্যাকেজটা, এই যে প্যাকেজটা। সো এই প্যাকেজের ভিতরে দেখেন আপনার জাভা ল্যাব C2.java এই ফাইলটা আছে, এখানে আপনারা পাবেন এটা। ওকে, এটুকু বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, এখন ফার্স্ট কাজ, আর প্রতিটা জাভা কোড প্যাকেজ মানে প্রজেক্ট আকারে করতে হবে স্যার, প্রজেক্ট হ্যাঁ প্রজেক্ট না খুলতে না হবে। প্রজেক্ট ছাড়াও তো আমরা করছি না গতদিন, আমরা ডিরেক্ট জাভা ফাইল ক্রিয়েট করে করছি, করা যাবে। স্যার নোটপ্যাডে নোটপ্যাডে করছিলাম, সমস্যা নেই, ওখানে প্রজেক্ট ক্রিয়েট করা তারপরে একটা ফোল্ডার ওয়াইজ ইয়ে করাটা পসিবল ছিল না, কিন্তু নেটবিনসে জাভাটা ওইভাবেই করতে হবে যে প্যাকেজ ক্রিয়েট করে প্যাকেজের আন্ডারে সবকিছু করবো। কজ আপনাদেরকে দেখাইছিলাম, আপনারা যখন অ্যাক্সেস মডিফায়ার দেখছিলেন তখন দেখছিলেন একটা টেবিলের মধ্যে লেখা ছিল ইনসাইড প্যাকেজ আর আউটসাইড প্যাকেজ, খেয়াল আছে? ইয়েস স্যার। হ্যাঁ, ওই যে প্যাকেজটা এই জন্যই জরুরি যে প্যাকেজের আন্ডারে যদি আপনার ক্লাসগুলো থাকে তাহলে ওই যে ভেরিয়েবল গুলা প্রাইভেট বা ডিফল্ট ভেরিয়েবল গুলো অ্যাক্সেসিবল হবে কিনা এটা একটা কেস থেকে যায়, এই জন্য আমরা অবশ্যই প্যাকেজটা মেনটেন করব। ওকে, এখন দেখেন এই প্যাকেজের বাইরে গিয়ে যদি আমি এই প্যাকেজ থেকে এই প্রজেক্ট থেকে যদি এই প্রজেক্টের কোনো ক্লাস এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, অনেক কিছু অ্যাক্সেস করা যাবে না। তো আমাদের প্যাকেজের আন্ডারে থাকতে হবে। ওকে ওকে, এখন যদি পাবলিক হলে স্যার সম্ভব না স্যার অ্যাক্সেস করা? হ্যাঁ প্যাকেজ টু প্যাকেজ, হ্যাঁ পাবলিক হলে পসিবল, হ্যাঁ ওখানে অ্যাক্সেস মডিফায়ার ছিল, পাবলিক হলে পসিবল, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটা পসিবল হবে না। ওকে, এখন যদি আমি দেখি ফার্স্ট অফ অল কি করতে হয়, আমাদের প্রিন্ট করতে হয়, ওই আগে আজকে আবার প্রিন্ট করা শিখবো, কিভাবে প্রিন্ট করতে হয়, আমরা কিভাবে লিখতাম প্রিন্ট করে বলেন তো, কারণ মনে আছে প্রিন্ট কিভাবে করতাম? সিস্টেম ডট আউট সিস্টেম ডট আউট ডট ডট প্রিন্ট। প্রিন্টএলএন। ওকে, এখন আমরা ভিতরে লিখতাম হ্যালো, ওকে হ্যালো, এটা লিখলাম। এখন এটা এত লম্বা, এটা কে লিখবে? বারবার প্রিন্ট করতে হলে এত লম্বা কে লিখবে? এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আপনাদেরকে শিখিয়ে দেই, লিখবেন SOUT, এস আউট। ওকে, তারপর কি করবেন, কন্ট্রোল প্লাস স্পেস চাপবেন, তাহলে দেখবেন সাজেশন আসতেছে। ওকে, সাজেশন আসতেছে, এই যে শেষ হয়ে গেল। এখানে লিখলেন হ্যালো জাভা। ওকে, কালকে আরেকজন আরেকটা ইয়ে শর্টকাট দিল, সে নাকি এটা পাইছে কোথাও, এটাও একটা মজার জিনিস। আবার এস আউট লিখবেন, লিখে ট্যাব ক্লিক করুন, ট্যাব আছে না পিসিতে কিবোর্ডে? ট্যাব। হ্যাঁ ট্যাব, ইয়েস। ট্যাবে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। ওকে, এটা নেটবিনসের শর্টকাট, কিছু শিখতে পারেন আপনারা কোনটা, ওই যে এটা শিখতে পারলেই অনেক অনেক কষ্ট বেঁচে যায়। ব্যাপারটা কি বোঝা গেছে? এখানে লিখুন হ্যালো জাভা। এখন কি হবে, কোডটা রান করতে হবে। ওটা কিভাবে রান করা যায়, এই যে উপরে দেখেন একটা গ্রিন বাটন আছে, গ্রিন অ্যারো আছে, ওই অ্যারোটা থেকে ক্লিক করলে অথবা F6 ক্লিক করলে আপনার কোডটা রান হয়ে যাবে। সো আমি এটাকে ক্লিক করলাম, দেখেন আপনার কনসোলটা কিন্তু এবার নেটবিনসের নিচের দিকে, এই যে এই পজিশনে, এখানে দেখেন আপনার কোডগুলো রান হচ্ছে। ওকে, এটা হলো আপনার কনসোল, এখানেই আপনি ইনপুট দিবেন, এখানে আউটপুট দিবেন, সবকিছু এখানেই হবে। সো আমাদের অন্য একটা এই যে সি এর মধ্যে একটা ব্ল্যাক স্ক্রিন বা ব্ল্যাক কনসোল আমাদের সামনে আসবে না, আমাদের নেটবিনসের নিচেই আমাদের একটা কনসোল পাবো। ওকে, কনসোল বুঝে গেছে? ইয়েস স্যার।
ওকে ওকে, এখন আমরা একটু গতদিনের পর আরেকটু পড়ি। কি পড়া ছিল আমাদের গতদিনকে? জি বলেন। প্রজেক্ট করে সেভ করা কেন হচ্ছে, মানে ওই যে একটু আগে বললাম যে প্রজেক্ট করে কেন করা হচ্ছে, বিকজ আমরা ওই যে আপনাদের মনে করেন ল্যাব B2, মনে করেন B2 একটা প্রজেক্টে কি থাকতে পারে, একটা প্রজেক্ট মানে হলো জাভা দিয়ে তো শুধু আর কোড লেখা হয় না, জাভা দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার বানানো হয়। সো আমি যদি এখন একটা সফটওয়্যার বানাই, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি সফটওয়্যার করবো না, আমরা কি সফটওয়্যার অর্ধেক এখানে করবো আর অর্ধেক অন্য জায়গায় করবো, এরকম হবে? আমাদেরকে একটা প্রজেক্টেই কাজ করতে হবে। সো আমরা এই জন্যই প্রজেক্ট ক্রিয়েট করাটা শিখি। এখন তো কোড আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখছি, একটা সাদা কাগজে কোড করে রান করলেই কাজ হয়, কোনো সমস্যা নেই, এটাও হবে, কোনো প্রবলেম নাই। কিন্তু কথা হলো আমাদের একটা স্ট্রাকচারড ওয়েতে আসতে হবে। সো নেটবিনস আমাদেরকে স্ট্রাকচারড ওয়েটা দিচ্ছে, আমরা প্রজেক্ট করেই কাজ করবো। ওকে জি স্যার। ওকে, এখন আমরা একটু ওই যে স্যার একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলা ক্লাস ওপেন করা যাবে? হ্যাঁ আমরা দেখাচ্ছি অনেকগুলা, কি আপনি শখানে ক্লাস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার উপর। আমরা দেখাবো, ক্লাস দেখাবো একটু পরে, সমস্যা নেই। এখন দেখেন এখান থেকে ডাউনলোড করবেন, করে ফুল স্টেপ গুলা কিভাবে কি করতে হবে এভরিথিং আপনাদেরকে বলে দেওয়া আছে। দেখেন নিউ প্রজেক্ট, এই যে দেখেন জাভা অ্যাপ্লিকেশন আর জাভা চুজ করবেন, করে এখানে ফিনিশ দিলে, প্রজেক্টের নাম দিয়ে ফিনিশ দিলে হয়ে যাবে কাজ। এই যে চলে আসলো, আপনারা এটা প্রিন্ট করলেন, এটুকু পর্যন্ত হয়ে গেছে আমাদের। ওকে, এখন আমরা পুরোনো পড়া পড়বো, গতদিন আমরা যেটা পড়ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কি কোয়েশ্চেনটা করেন? স্যার প্যাকেজেস কি স্যার একাধিক হতে পারে একটা প্রজেক্টের আন্ডারে? একটা প্রজেক্টের আন্ডারে একাধিক প্যাকেজ হতে পারে কিনা, ওকে আমরা একটু দেখি যে এখানে আপনার বিবরণ হয়েছে আমাদের। দেখেন সোর্স প্যাকেজেস, সোর্স প্যাকেজেস, সো প্যাকেজেস যেহেতু আপনি একটা প্যাকেজ ক্রিয়েট করলেন, আরেকটা প্যাকেজ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন নিউ, এই দেখেন জাভা প্যাকেজ। ওকে, Yes, sir. করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, বুঝে গেছে, আনসার পাওয়া গেছে? Yes, sir. ওকে, এখন দেখেন আমরা একটা পুরনো পড়া পড়ি, সেটা কি জাভা ক্লাস এন্ড অবজেক্ট। অলরেডি আমরা দেখছি এটা। আমি যদি একটু আমার হাইলাইটারটা নিই, ওকে দেখেন এখানে যে ভেহিকলটা আছে, এই ভেহিকলটা ছিল কি, আমরা বলছিলাম ব্লুপ্রিন্ট। এটা প্রপার্টি গুলা হোল্ড করবে, কাদের প্রপার্টি হোল্ড করবে? যারা ভেহিকল তাদের প্রপার্টি হোল্ড করবে। প্রপার্টি গুলা কি কি? একটা চাকা আছে, কয়েকটা চাকা থাকবে, সে সামনের দিকে যাইতে পারবে, যাতায়াত করতে পারবে, তার একটা স্টিয়ারিং সিস্টেম আছে, তার একটা ব্রেকিং সিস্টেম আছে। কিন্তু কথা হলো সে কিন্তু কোনো, তাকে আমি চালাইতে পারবো না, সে একটা ব্লুপ্রিন্ট। এটা এরকম বলা আছে যে এরকম হলে সেগুলো ভেহিকল হবে, কিন্তু কথা হলো সে কোনো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট না। যখন তার যে প্রপার্টি গুলা ওগুলা ফলো করে একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট বানানো হবে, তখন আমি তাদেরকে আমাদের জাভাতে অবজেক্ট বলবো, অবজেক্ট বলবো। যেমন এইগুলা বক্স ট্রাক, স্পোর্টস কার, সেডান কার, পিকআপ ট্রাক, এগুলো সবাই অবজেক্ট। কিন্তু কাদের ফলো করতেছে, কাকে ফলো করতেছে? এই ভেহিকল ব্লুপ্রিন্টটাকে ফলো করে তারা করতেছে। সো তাদের সবার কাছে এই ভেহিকল ব্লুপ্রিন্টের একটা কপি আছে, মানে সবাই প্রপার্টি, ভেহিকল প্রপার্টি যেগুলো আছে, প্রপার্টি সব প্রপার্টি তারা ফলো করে। তাদের কাছে প্রপার্টি ফলো করার পর নিজস্ব এক্সট্রা কোনো প্রপার্টি থাকতে পারে, তাদের এক্সট্রা কোনো ফাংশনালিটি থাকতে পারে, কিন্তু সবাই ওই ভেহিকলের কমন প্রপার্টি গুলা ফলো করবে। এটুকু বোঝা গেছে? বেসিক একেবারে সোজা কথায় ক্লাস এন্ড অবজেক্ট কি আমি বুঝাইলাম, বুঝতে পারছেন? Yes, sir. ওকে, দেখেন আমি আরেকটা ছবি দিয়ে এটা বোঝাই। ওকে, দেখেন সেম জিনিস, একটা স্মার্টফোন। স্মার্টফোন কি আমরা জানি, স্মার্টফোনে কি থাকে। আমরা যদি কেউ যদি বলে স্মার্টফোন কি, তো আপনি বলতে পারেন যে স্মার্টফোন হলো, যেটা হলো একটা টাচ স্ক্রিন থাকবে, আমরা বিভিন্ন অ্যাপ ইউজ করব, স্মার্ট অ্যাপ ইউজ করব, আমরা ছবি তুলতে পারবো, আমরা এখানে বিভিন্ন মানে ফেসবুক ইউজ করতে পারবো, তারপরে লিঙ্কডইন ইউজ করতে পারবো, এই ধরনের কিছু প্রপার্টি আছে সব স্মার্টফোনে। কিন্তু কথা হলো আপনি একটু স্মার্টফোনের উদাহরণ দিলেন, আপনি তো কোনো মানে ডিরেক্টলি কোনো ফোনের নাম বলেননি, এখানে একটা কয়েকটা স্মার্টফোনের কিছু প্রপার্টি বললেন। কথা হলো স্মার্টফোনে বললেই তো স্মার্টফোন হয়ে যায় না, রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হয়ে যায় না। সো এই স্মার্টফোন যেটা আছে, এই স্মার্টফোন যেটা আছে এটা আসলে একটা ব্লুপ্রিন্ট। ওকে, একটা ব্লুপ্রিন্ট, এটা একটা ব্লুপ্রিন্ট। কিন্তু এই যে ফোন,
স্যামসাং ফোন, মাইক্রোসফট ফোন, এরা হলো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট। রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, এই জন্য আমরা তাদেরকে জাভাতে অবজেক্ট বলতেছি। আর এই স্মার্টফোন যেটা, যে ব্লু প্রিন্ট, যেখানে কমন প্রপার্টি গুলা থাকবে, তাদেরকে আমরা বলবো ক্লাস। মানে তাকে আমরা বলবো ক্লাস, এবং তাকে ফলো করে যারা ক্রিয়েটেড হবে, বিভিন্ন কোম্পানি যাদেরকে ক্রিয়েট করবে স্মার্টফোনের কমন প্রপার্টি ফলো করে, তাদেরকে আমরা বলবো অবজেক্ট। এটুকু বোঝা গেছে? স্মার্টফোন এটা ব্লুপ্রিন্ট, এটা ক্লাস, কিন্তু যারা রিয়েল ওয়ার্ল্ড আমরা হাতে ইউজ করতে পারছি তারা হলো অবজেক্ট। এটুকু বোঝা গেছে? স্যার এখানে কি তাহলে স্যার অ্যাপল, স্যামসাং, মাইক্রোসফট এক একটা অবজেক্ট? এক একটা অবজেক্ট। মাইক্রোসফট ফোন একটা অবজেক্ট, নট মাইক্রোসফট কোম্পানি একটা অবজেক্ট, মাইক্রোসফটের ফোন একটা অবজেক্ট। ওকে, মাইক্রোসফট কি? মাইক্রোসফট মেকার, ওই ফোনের মেকার। সো এটা একটা কমন প্রপার্টি না, সব ফোনের একটা মেকার থাকবে। সো মেকারকে, এই লাস্টেরটার মেকার হলো মাইক্রোসফট, মাঝখানেরটার মেকার হলো স্যামসাং, আর ফার্স্টেরটার মেকার হলো আইফোন। মাইক্রোসফট ক্লাস স্যার। জি স্যার তাহলে কি মাইক্রোসফট ক্লাস যে মেকার? না 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 না, মেকার হলো এটা তার একটা প্রপার্টি, ফোনের একটা প্রপার্টি, তার একজন মেকার থাকবে। স্যার মাইক্রোসফটকে যদি স্যার আমরা ক্লাস ধরে স্যার ফোন বা বিভিন্ন মডেল থেকে অবজেক্ট, হ্যাঁ, সেটা আমরা দেখবো, একটু এখনই দেখবো যে মাইক্রোসফট একটা মেকার, ওই ফোনের স্মার্টফোনের মেকার। তারপরে হলো মাইক্রোসফটের মানে ওই ফোনের একটা মডেল আছে, এটাও একটা কমন প্রপার্টি। তাহলে দেখেন আমি যদি বলি প্রত্যেকটা ফোনের এক একজন করে মেকার আছে, প্রত্যেকটা ফোনের একটা মডেল আছে, প্রত্যেকটা ফোনের একটা ওএস আছে, এগুলো হলো তাদের কমন প্রপার্টি। সো স্মার্টফোনের ভিতরে এই কমন প্রপার্টি গুলো থাকবে, এবং প্রত্যেকটা অবজেক্ট এই কমন প্রপার্টিকে ইনহেরিট করবে, ফলো করবে। দেখেন আমি যদি নেক্সট স্লাইডে যাই, তাহলেই আপনাদের আনসারটা পেয়ে যাবেন। দেখেন, এ বেসিক স্মার্টফোন হ্যাজ স্টেটস অর ফিচার্স লাইক দিস, কি? মেকার্স, অপারেটিং সিস্টেম, স্টোরেজ, স্ক্রিন সাইজ, মডেল। এই 5টা জিনিস সব স্মার্টফোনেরই আছে, কিন্তু তাদের ভ্যালু ডিফারেন্ট। যে মেকার একজনের এক একটা হবে, অপারেটিং সিস্টেম এক একজনের এক একটা হবে, স্টোরেজ এক একজনের এক একটা, স্ক্রিন সাইজও ডিফারেন্ট এবং মডেলও ডিফারেন্ট। এটুকু বোঝা গেছে? সবার কিন্তু এই কমন প্রপার্টিটা আছে, এই কমন প্রপার্টি 5টা সবার আছে, কিন্তু কমন প্রপার্টি গুলোর ভ্যালু ডিফারেন্ট। একজনের মেকার আইফোন, একজন স্যামসাং, একজন মাইক্রোসফট। আর স্মার্টফোনের ভিতরে সব প্রপার্টি গুলাই দেয়া আছে, কিন্তু বলা নাই এটা কোন মেকার বানাইছে আর কোন ইয়ে কমাইছে। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, এই ক্লাস যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু অবজেক্টে যখন হয়ে যাবে তখন তাদের ওই কমন প্রপার্টি গুলার একটা নাম দেওয়া যাবে, আমরা নাম দিতে পারি, যেমন মেকার, আইফোন, স্যামসাং, মাইক্রোসফট। এটুকু বোঝা গেছে? ওকে, আমি একেবারে বেসিক ওয়ার্ডস ইউজ করতেছি যাতে ইজিলি বুঝতে পারেন আপনারা। এই দেখেন, each phone has its own features, so a class contains basic features and behaviors. So class কি করে? বেসিক ফিচার্স এন্ড বিহেভিয়ার্স গুলা হোল্ড করে, আমরা ওগুলা প্রত্যেকটা ফোনকে ইনহেরিট করাই, তারপর ওই ইনহেরিট করে, কিন্তু এক্সট্রা ফিচার প্রত্যেকটা ফোনেরই থাকতে পারে, স্মার্টফোনের বাইরেও এক্সট্রা ফিচার থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমরা জাভাতে ক্লাস এবং অবজেক্ট লেখা শিখব। সো এটা করতে হলে আমাদেরকে কি করতে হবে আমরা একটু দেখি। সো আমরা এখন একটা জাভার, আমাদের প্রজেক্ট অলরেডি ক্রিয়েটেড আছে। সো দেখেন, এই প্রজেক্টটা দেখেন, এই প্যাকেজটা দেখেন। এই প্যাকেজটা আমাদের কতদিনের মতো, কি একটা মেইন ক্লাস আছে আমাদের কাছে, এই যে ক্লাসটা হলো জাভা ল্যাব সি2 মনে করেন। এই ক্লাসটাতে আমরা কি করি, এটা প্যাকেজের নামে ক্লাস, তো সো আমরা বলতে পারি এটা মেইন ক্লাস। আমাদের এখানে আমাদের মেইন ফাংশনটা আছে, এটা আমাদের মেইন ফাংশন আছে। এখন কথা হলো কি, আমরা একটা ক্লাস বানাবো এবং ওই ক্লাসকে আমরা অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করব এই মেইন ক্লাসের ভিতরে। আমাদের যত কাজ করছিলাম কতদিন দেখছিলেন যে আমরা মেইনের ভিতরেই করছিলাম। সো আমাদের প্রত্যেকটা কাজ মেইনের ভিতরে করতে হবে। তাহলে আমরা ক্লাসটা কোথায় লিখবো? ক্লাসটা তো ডিফাইন করে আসতে হবে, ক্লাসের মধ্যে কি কি আছে। সো আমরা ক্লাস লিখতে হলে দেখবেন আমরা এই যে অলরেডি আমরা একবার দেখাইছি যে জাভা ল্যাব সি2, এইটার ভিতরে আমাদের জাভা ল্যাব c2.java ফাইলটা আছে। সো এই ফোল্ডারের ভিতরেই, মানে এই প্যাকেজের ভিতরেই নতুন একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। এখানে রাইট ক্লিক করবেন, নিউতে যাবেন এবং জাভা ক্লাস বলে একটা নাম আসবে, জাভা ক্লাসকে ক্লিক করবেন। ওকে, তো আমরা এই ক্লাসের নাম দিলাম স্মার্ট। ওকে, স্মার্টফোন নাম দিলাম এই ক্লাসের। প্রজেক্ট কে? জাভা ল্যাব সি2 প্রজেক্টের আন্ডারে, জাভা ল্যাব সি2 প্যাকেজের আন্ডারে আছে।
ওকে, তারপরে আমরা কি করলাম, ফিনিশ করলাম। ওকে, আমাদের কি হয়ে গেল, স্মার্টফোন একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল, ক্লাস ক্রিয়েট হয়ে গেল। কোথায় আছে সেটা, সেম প্যাকেজের ভিতরে আছে। মেইন ফাংশন, মেইন ক্লাস যেখানে, মনে করেন এটা মেইন ক্লাস আমার, আর এটা হলো আমার একটা নতুন ক্লাস, সেম প্যাকেজের আন্ডারে আছে। এখন আমরা এই ক্লাসটাকে ডিফাইন করব, এই ক্লাসের কিছু প্রপার্টি দিব। প্রপার্টি কি হতে পারে, ওই যে বললাম আমরা ওখানে 5টা প্রপার্টি ছিল, ওখান থেকে আমরা 3টা প্রপার্টি চুজ করব। একটা হলো, দেখেন আমি যদি স্ট্রিং টাইপের একটা প্রপার্টি নিই, সেটা হলো মেকার, স্ট্রিং মেকার। ওকে, তারপর দেখেন প্রপার্টি গুলো কিন্তু আমি ইনিশিয়ালাইজ করতে পারবো না, বিকজ এটার ভিতরে এটা ক্লাস, এটা ক্লাস, এটা সবার থাকবে, এই কমন প্রপার্টি গুলো সবার থাকবে। কিন্তু কথা হলো আমি এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো না তাকে। আমি যদি এখনই ইনিশিয়ালাইজ করে দেয়, এটা ক্লাসের কোনো প্রপার্টি থাকলো না, মোবাইলের জন্য, প্রত্যেক মোবাইলের জন্য সেম হয়ে যাবে, কিন্তু আমাকে এটা ডিফারেন্ট হইতে হবে। কিন্তু প্রপার্টি সবার সেম, মেকার, সবার মেকার আছে, কিন্তু মেকার কে সেটা আমি বলে দিতে পারবো না। এখন আমি আরেকটা প্রপার্টি করতে পারি, সেটা হলো স্ট্রিং। এখানে মেকারটা কি ভেরিয়েবল হিসেবে কাজ করছে? অবশ্যই ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে, অবশ্যই। আমরা প্রপার্টি বলতেছি ক্লাসের রেসপেক্টে, কিন্তু কথা হলো জিনিসটা আসলে ভেরিয়েবল, স্ট্রিং টাইপের ভেরিয়েবল। সো স্ট্রিং ওএস সেকেন্ড একটা ভেরিয়েবল হয়ে গেল আমাদের, বা সেকেন্ড প্রপার্টি হয়ে গেল। আরেকটা হলো ইন্টিজার টাইপের দিলাম, যে মডেল নাম্বার। ওকে, মডেল নাম্বার, আমরা এগুলো একটু ছোট হাতে দিই, তাহলে ক্লাস মনে হচ্ছে। মডেল নাম্বার এটাও দিলাম ছোট হাতের ওএস। ওকে, এখানে দেখবেন মানে নেটবিনসে প্রত্যেকটা লাইনে লাইনে আপনাকে এরর দেখাবে, যদি আপনি এরর সলভ না করেন সে যাবেই না, সে লাল কালি বসাইতেই থাকবে। সো আপনাকে প্রত্যেকটা এরর অবশ্যই সলভ করতে হবে, নাহলে রান করতে পারবেন না কোড। এবং প্রত্যেকটা এরর রান টাইম আপনি যখন কোড লিখবেন তখনই দেখাইতে থাকবে আপনাকে এররগুলো। এটা আপনার যে কম্পাইলেশনের জন্য সে ওয়েট করবে না যে এরর দেখাবে, সো নেটবিনস অটোমেটিক্যালি সেই এররগুলো চেক করে। ওকে, এই ছিল আমাদের মনে করেন ক্লাসের প্রপার্টি হয়ে গেল আমাদের। এই ছিল আমাদের ক্লাসের প্রপার্টি। সো একটা ক্লাস ক্রিয়েট করলাম, তার 3টা প্রপার্টি আছে। 3টা প্রপার্টি কি কি, মেকার, ওএস এন্ড মডেল নাম্বার। এখন আমরা কি করব, ক্লাস তো ক্রিয়েট হয়ে গেছে। কোন ক্লাস ক্রিয়েট হলো, আমরা যদি আবার ছবিটাতে যাই, দেখেন স্মার্টফোন ক্লাস ক্রিয়েট হয়ে গেল, স্মার্টফোন ক্লাস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করতে হবে, আইফোন মোবাইল বানাইতে হবে, স্যামসাং মোবাইল বানাইতে হবে, মাইক্রোসফট মোবাইল বানাইতে হবে। সো আমরা এই 3 ধরনের ফোন বানাবো। এখন চলেন কি ফলো করে, স্মার্টফোন ক্লাস ফলো করে। তাহলে আমরা কোথায় করব কাজটা, আমরা কি করব হলো, স্যার এই স্মার্টফোন ক্লাসটা মেনের নিচে করা যেত না স্যার, এই যে এই পেজে? হ্যাঁ করা যেত, আমি একটু পরে বলবো, এটা পরে বলবো, করা যেত, কোনো সমস্যা নেই। তবে একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর হলো আপনার একটা মেইন ক্লাস থাকবে, এবং মেইন ক্লাস থেকে অন্যান্য ক্লাসকে আপনি অ্যাক্সেস করবেন। ওকে, তাহলে আমরা কি করলাম, দেন এগুলো কেটে দিই। আমরা অবজেক্ট ক্রিয়েট করবো। কি অবজেক্ট ক্রিয়েট করবো, এই যে আইফোন ক্রিয়েট করবো। এখন দেখেন চলেন, সো আইফোন ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে স্মার্টফোন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি অবজেক্টের নাম দিলাম object1। ওকে, এই যে ক্রিয়েট হয়ে গেল, ডান, অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন স্যার বুঝিনি স্যার, ওইখান হ্যাঁ, থেকে এখান থেকে এখানে দেখেন আমরা কি করতেছি, আমি একটু দেখাচ্ছি, আপনি দেখলে বুঝবেন, সমস্যা নেই, বোঝা কোনো টাফ হবে না, আপনারা বুঝে যাবেন। এখন দেখেন এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল টাইপ করলাম, মনে করেন, হ্যাঁ একটা ভেরিয়েবল নিলাম, একটা ভেরিয়েবলের নাম var, সেটা টাইপ কি বলেন তো, ইন্টিজার। তাহলে আমি যদি এরকম সেম ভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করি, তার টাইপ কি বলেন তো এখানে, স্মার্টফোন। বলেন ভেরিয়েবল যদি ইন্টিজার টাইপের হয়, তাহলে ইন্টিজারের সব প্রপার্টি কি এর মধ্যে থাকবে না? তাহলে বলেন অবজেক্টের যদি একটা টাইপ হয় স্মার্টফোন, তাহলে স্মার্টফোনের সব প্রপার্টি কি অবজেক্টের মধ্যে থাকবে না? সহজ ভাষায় বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এখন আমরা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। দেখেন ইন্টিজার বলতে কি বোঝায়, ইন্টিজার একটা মানে মনে করেন একটা মানে ডিরেক্টলি আমি ইউজ করতে পারি না, কিন্তু ইন্টিজারের একটা ভেরিয়েবল আমি ইউজ করতে পারি, কিন্তু ভেরিয়েবলের মধ্যে ইন্টিজারের প্রপার্টি আছে। ঠিক একইভাবে অবজেক্ট আমি ইউজ করতে পারি, কিন্তু স্মার্টফোনটা ইউজ করতে পারবো না। আমি অবজেক্টকে স্মার্টফোনের প্রপার্টি গুলা দিয়ে দিব, তখন আমি অবজেক্টটাকে ইউজ করতে পারবো। ওকে, এখন কথা হলো আমি স্মার্টফোন অবজেক্ট 1 বানায় ফেললাম, তারপর স্মার্টফোন অবজেক্ট 2 ও বানায় ফেললাম মনে করেন। সো আমি এখন কি বলবো, এরা তো মানে দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, মনে করলাম দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু এদেরকে ইনিশিয়ালাইজ করা লাগবে। যেমন কি ভেরিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ করতাম 6 বা 7 দিয়ে। ওকে,
ঠিক একইভাবে আমাকে এটাকেও ইনিশিয়ালাইজ করতে হবে। সো ইনিশিয়ালাইজ কিভাবে করা যায়, ইনিশিয়ালাইজ কিভাবে করা যায়, আপনি ইনিশিয়ালাইজ না করে এইভাবে রেখে দিলেও ব্যাপারটা আসলে হয়ে গেল। কি হয়ে গেল, আমাদের অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাদের নতুন করে আমাদের মেমোরিতে নতুন করে একটা করে জায়গা লাগবে, আমাদেরকে ওই জায়গাটা তাকে দিতে হবে। কতদিন আমরা খেয়াল করছিলাম যে নিউ কিওয়ার্ড ছিল, আমি বলছিলাম নিউ কিওয়ার্ড কি আমি আপনাদের বলবো না, আজকে সেটা বলবো যে নিউ কিওয়ার্ডটা কি। তো আমি যদি নিউ কিওয়ার্ড ইউজ করি তাহলে এই যে অবজেক্ট 1 এটার জন্য মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট হবে। যেমন দেখেন আমি যদি এখানে একটা মেমোরি আঁকি, মনে করেন এটা একটা মেমোরি, সো মেমোরির কিছু স্পেস আছে। সো আমি কি করলাম, এই যে ফার্স্ট মেমোরিটা এইখানে এই যে নিউ দিলাম, নিউ দেওয়ার পরে এই জায়গাটায় আমার স্পেস ক্রিয়েট হলো। কার জন্য স্পেস ক্রিয়েট হলো, অবজেক্ট 1 এর জন্য। এবং অবজেক্ট 1 এর ভিতরে কি কি প্রপার্টি এই মুহূর্তে আছে বলেন তো? অবজেক্ট 1, হ্যাঁ স্মার্টফোন, মানে মেকার, স্মার্টফোনের সব প্রপার্টি আছে তার কাছে, তাই না? তো তার কাছে মেকার প্রপার্টিটা আছে, তার কাছে মডেল নাম্বার প্রপার্টিটা আছে, এবং তার কাছে ওএস প্রপার্টিটা আছে। ওকে, সবাইকেই সে একটা জায়গা দিবে। এই জায়গায় তার যতগুলো প্রপার্টি আছে এই মেমোরিতে তাদেরকে জায়গা দিবে, এবং তাদেরকে প্রাইমারিলি ইনিশিয়ালাইজ করা হবে এটাকে নাল দিয়ে, স্ট্রিং যেহেতু নাল দিয়ে করা হবে, ওইটাকে ইন্টিজার যেহেতু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হবে, এবং ওএস কে নাল দিয়ে করা হবে। আমরা এখনই দেখবো, কোনো সমস্যা নেই, একটু পরে আমরা জিনিসটা দেখবো। ওকে, এই যে অবজেক্ট 1 এর জন্য একটা জায়গা ক্রিয়েট করলাম আমরা। এখন দেখেন অবজেক্ট 2 এর জন্য জায়গা লাগবে, তাই না? সো আমরা কি করলাম, অবজেক্ট 2 কেও একটু নিউ দিলাম। এতে কি দাঁড়ালো, কি হলো যে আমাদের অবজেক্ট 2 এর জন্য একটা জায়গা ক্রিয়েট হলো। মনে করেন এটা আছে এই জায়গায়। ওকে, তো তাদেরও সেম তিনটা যে প্রপার্টি থাকবে, অবজেক্ট 2 এর মডেল, মেকার এবং ওএস এখানে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ওকে, এই হলো আমাদের জায়গা ক্রিয়েট হলো নিউ কিওয়ার্ড দিয়ে। কি কোথায় জায়গা ক্রিয়েট হলো, আমাদের মেমোরিতে জায়গা ক্রিয়েট হলো। ওকে স্যার এখানে স্যার দুইটা যেহেতু স্যার নিউ ইউজ করতে স্যার একই জায়গায় যে স্যার দুইটা অ্যাড হবে না, একই জায়গায় হবে না, কারণ যতবার নিউ দিবেন তখন নতুন অ্যাড্রেস নিয়ে সে কাজ করবে। ওকে, সেম জায়গায় হবে না, সেম জায়গায় হবে আপনারা কয়েকদিন পরেই বুঝতে পারবেন যে আপনি যখন ডিরেক্টলি অবজেক্ট দিয়ে অ্যাসাইনমেন্ট দিবেন তখন সে একই জায়গাকে রেফারেন্স করে। এটা খুবই সুন্দর একটা প্রপার্টি জাভার, এটা বিভিন্ন পরীক্ষায়ও আসে যে অবজেক্ট 1 ইকুয়াল টু অবজেক্ট 2 দিয়ে যদি অবজেক্ট 1 ইনিশিয়ালাইজ করেন আপনি, তাহলে দেখবেন ওই দুইজনই একই জায়গাকে রেফারেন্স করে। এটা খুব মজার জিনিস, দেখবেন, এখনই শেখার দরকার নেই আপাতত। ওকে, অবজেক্ট 1 ইকুয়াল টু নিউ। এখন কথা হলো আমরা একটা জিনিস লিখবো যেটার মিনিং আমি এই মুহূর্তে আপনাকে বলবো না, একটু পরেই সেটাকে জানতে পারবো। স্মার্টফোন, তারপরে দেখবেন আমাদের এই যে রেড মার্ক চলে যাবে, মানে আমাদের যত ইরর আছে চলে যাবে। ওকে, আমাদের ইরর চলে গেছে। এই মুহূর্তে আমি এই পার্টটুকু কেন লিখছি এখন বলবো না, একটু পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, এখন কথা হলো আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, মেমোরিতে তাদের জায়গা হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রত্যেকটা অবজেক্ট, এখন মনে করলাম এটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এদের তো মেকারের নাম দিতে হবে, তাই না? মেকারের নাম দিতে হবে, তারপর ওএস দিতে হবে, মডেল নাম্বার দিতে হবে। সো আমরা তাদেরকে তাদের প্রপার্টি গুলো অ্যাসাইন করে দিতে হবে। সো আমরা অ্যাসাইন ডিরেক্টলি এইভাবে করতে পারি। দেখেন obj1, তারপরে লিখবেন অবজেক্টের নাম লিখে দিবেন, ফুল স্টপ দিবেন, একটা ফুল স্টপ দেওয়ার সাথে দেখবেন তার প্রপার্টি গুলো আপনাকে সাজেস্ট করতেছে সে। ওকে, তার প্রপার্টি সাজেস্ট করতেছে। দেখেন মেকার লিখে আমি লিখলাম কি, তাদের মেকার হলো স্যামসাং। ওকে, তারপর obj1 ডট obj1 ডট মডেল নাম্বার, ওএস দিয়ে আসছে, ওএসটা কি, অ্যান্ড্রয়েড এন্ড obj1 ডট মডেল নাম্বার ধরলাম আমি 7। ওকে, এই যে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল। এখন আমরা একটু প্রিন্ট করে দেখবো আসলে কি হয়, এই মডেল নাম্বারগুলো অ্যাসাইন কি হয়ে গেছে কিনা। এই অবজেক্টের যে ভ্যালুগুলা, প্রপার্টিগুলো কোথায় আছে সেগুলা এই যে এখানে আছে। সো এইখানে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে।
সো এখানে আমরা অ্যাসাইন করে দিলাম, ডিরেক্টলি অ্যাসাইনমেন্ট করে দিলাম, করে দেখি এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখি এটা আসলে অ্যাসাইন হয়েছে কিনা। ওকে, সো আমরা লিখলাম মেকার ইকুয়ালস টু প্লাস এই যে obj1 ডট মেকার। ওকে, এই যে সো এইভাবে আমি আরেকটা করি, আউট, তারপরে লিখলাম os ইকুয়ালস টু obj1 ডট কি os। ওকে, আমরা এই আরেকটা দিয়ে দিই, সবগুলোই দিয়ে দিই আমরা os আর মডেল নাম্বার ইকুয়ালস টু প্লাস। ওকে, obj1 ডট মডেল নাম্বার। ওকে, এই তিনটা আমরা প্রিন্ট করে দেখি আমরা অ্যাসাইনমেন্ট করতে পারছি কিনা। সো আমরা কোডটা রান করলাম, দেখা গেল দেখেন এই obj1 এর মেকারকে স্যামসাং, obj1 এর ওএস কে অ্যান্ড্রয়েড এবং obj1 এর মডেল নাম্বার কি 7। অ্যাসাইনমেন্টটা কি করা গেল? ভ্যালু অ্যাসাইনমেন্টটা কি হলো বলেন তো? ওকে, ভ্যালু অ্যাসাইনমেন্টটা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি অবজেক্ট 2 ক্রিয়েট করি, অ্যাপলের একটা ফন্ট ক্রিয়েট করি, তাহলে কি হবে? তাহলে আমি অবজেক্ট 2 অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি কি করলাম, অবজেক্ট 2 এরও কিন্তু সেম প্রপার্টি, দেখেন মেকার, ওএস এবং মডেল নাম তিন তো সবারই আছে। সো আমি এখানে দিলাম আইফোন, ওএস কি আইওএস, মডেল নাম্বার কি আই থিংক বললাম 10। ওকে, সো আমরা অবজেক্ট 2 এরটাও প্রিন্ট করে দেব। ওকে, প্রিন্ট করে দেখলাম কি হয়, দেখেন আমাদের দুইটাই চলে আসছে। সো প্রথমটার মেকার স্যামসাং এবং তার ওএস হলো অ্যান্ড্রয়েড এবং মডেল নাম্বার 7, এবং দ্বিতীয়টার মেকার হলো আইফোন, ওএস হলো আইওএস এন্ড মডেল নাম্বার হলো 10। এই যে দেখেন আমি যতগুলোই অবজেক্ট ক্রিয়েট করি না কেন সবার কিন্তু সেম প্রপার্টি গুলা থাকবে। এই প্রপার্টি গুলা কি? মেকার, ওএস এন্ড মডেল নাম্বার। ওকে, এবং তাদেরকে আমরা ডিরেক্টলি এইভাবে ডট তার প্রপার্টি ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করতে পারি। পারা গেল? ওকে, কোনো ধরনের কোয়েশ্চেন আছে এখানে? খুবই বেসিক জিনিস। ওকে, এখন বলি এখন আমরা কি করতে পারি, এটা ডিরেক্ট অ্যাসাইনমেন্ট করলাম আমরা, মনে করেন এখন আমরা চাই না ডিরেক্ট অ্যাসাইনমেন্ট করতে, আমরা একটা ফাংশনের থ্রুতে অ্যাসাইনমেন্ট করতে চাই। ওকে, ফাংশনের থ্রুতে অ্যাসাইন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে যদি ফাংশনের থ্রুতে অ্যাসাইন করতে হয় আমি বলছিলাম যে আপনাদের ক্লাসে কিছু ভ্যারিয়েবলও থাকতে পারে, কোনো মেথডও থাকতে পারে। মেথড বলতে ফাংশন। সো আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটা পাবলিক করলাম, তার সিকিউরিটি দিলাম পাবলিক, তারপরে এটা কোনো রিটার্ন করবে না, এখানে নাম দিলাম সেট ভেরিয়েবলস, ফাংশনের নাম, তার তিনটা ইনপুট থাকবে। ইনপুট গুলা কি? একটা হলো ফার্স্টে স্ট্রিং টাইপের ইনপুট থাকবে, যা হলো এম মনে করলাম, তারপরে একটা ইন্টিজার টাইপের, নাও স্ট্রিং টাইপেরই দিলাম, স্ট্রিং টাইপেরই একটা, এটা কি ওএস থাকবে, ও দিয়ে বোঝালাম, তারপরে দিলাম কি মডেল নাম্বার ইন্টিজার টাইপের এম দিলাম। ওকে, সে কি করবে, এই ফাংশনটা যদি আমি বাইরে থেকে কোথা থেকে কল করি তাহলে কি করবে, আমাকে এগুলা অ্যাসাইন করে দিয়ে দিবে। আমি বাইরে থেকে একটা করে অ্যাসাইন করা লাগবে না। সো আমাকে কি করতে হবে, এই মেকার ইকুয়াল টু এম, ওএস ইকুয়াল টু ও, এন্ড মডেল নাম্বার ইকুয়াল টু এম এন। এই যে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল। এই যে ভ্যারিয়েবল লিখে ফেললাম, একটা মেথড লিখে ফেললাম, আমরা ক্লাসের ভিতরে একটা মেথড লিখে ফেললাম। তাহলে আমাকে বলেন তো, আমি যদি অবজেক্টের থ্রুতে এই ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করতে পারি, তাহলে আমি মেথড কি অ্যাক্সেস করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা চলেন দেখি মেথড থেকে অ্যাক্সেস করা যায় কিনা। সো আমি এখান থেকে একটা অপশন কেটে দিই, দুইটা আমার লাগবে না। আমরা যেহেতু বুঝে ফেলছি যে যতই অবজেক্ট ক্রিয়েট করি না কেন সবাই সেম কাজই করবে, কিন্তু তাদের ভ্যালুগুলো ডিফারেন্ট হতে পারে। ওকে, এখন আমরা কি করব, এই obj1 এর এগুলো থাকলো, মনে করেন আমি obj1 এগুলা অ্যাসাইনমেন্ট তো হয়ে গেছে তাই না?
সো আমি এই অ্যাসাইনমেন্ট গুলাকে কমেন্ট আউট করে দিই। যদি কমেন্ট আউট করে দিই, আমরা একটু দেখবো চেক করে যে কি হয় যদি কমেন্ট আউট করে দিই। মনে করেন তাহলে অবজেক্টের মেকারও স্যামসাংও নাই, অ্যান্ড্রয়েডও নাই, 7ও নাই। সো আমরা দেখি তো রেজাল্ট কি দেখায়। তো আপনাদেরকে আগেই বলছিলাম, দেখবেন স্ট্রিং হয় সে ইনিশিয়ালাইজ করে নাল হিসেবে, ওএস হলে নাল হিসেবে ইনিশিয়ালাইজ করবে, এবং ইন্টিজার হলে 0 হিসেবে প্রাইমারিলি ইনিশিয়ালাইজ করবে। ওকে, এখন আমাদের ডিরেক্ট অ্যাসাইনমেন্ট আমরা দিলাম না, এখন আমরা কি করব, ফাংশনের বা মেথডের থ্রুতে অ্যাসাইন করব। আমরা ওই মেথডটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করতে হবে বলেন তো, আমাকে বলেন কিভাবে মেথড অ্যাক্সেস করতে পারবো। obj1 এর মেথড কল করতে হবে। ওকে, obj1 তারপর কি দিতে হবে, ফুল স্টপ দিলেই দেখবেন মেথডটা চলে আসছে। এই দেখেন মেথডটা চলে আসছে, set variables। ওকে, সো set variables এন্টার চাপলাম, দেখছেন। তো সে চাচ্ছে যে স্ট্রিং টাইপের একটা m দেন, স্ট্রিং টাইপের একটা o দেন, আর ইন্টিজার টাইপের একটা mn দেন। ওকে, সো আমরা কি দিব, ভ্যারিয়েবল দিয়ে শুরু করব। সো আমাদের ফার্স্ট ছিল কি স্যামসাং, তাহলে আমাদের মেকার, আর এটা ছিল আমাদের ওএস। সো ওএস হলো অ্যান্ড্রয়েড, আর ভ্যারিয়েবলটা ছিল 7। ওকে, হয়ে গেল না? এই তো কাজ হয়ে গেছে। দেখেন এটা কল করার সাথে সাথে আমার ক্লাসের ভিতরে এই অ্যাসাইনমেন্ট গুলা হয়ে যাবে, সো অ্যাসাইনমেন্ট গুলা কাজ শেষ, মানে প্রত্যেকের ভ্যালু কিন্তু আমরা পাবো। এখন আমরা যদি প্রিন্ট করে দেখি, তাহলে যদি দেখি এইভাবে অ্যাসাইনমেন্ট গুলো পাওয়া যায় কিনা। পাওয়া গেছে, রেজাল্ট আসছে আমাদের। সো আমরা একটা ভেরিয়েবল ইউজ করা, একটা মেথড ইউজ করা শিখে গেলাম। ওকে, এখন আমরা এটা একটু হয়তো বেসিক মেথড হয়ে গেল, অ্যাসাইনমেন্ট টাইপ মেথড হয়ে গেল। আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা মেথড ক্রিয়েট করি। কি মেথড ক্রিয়েট করি, মনে করেন স্মার্টফোন, সে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর সে সামেশন করতে পারে। ওকে, সো আমরা একটা পাবলিক টাইপের একটা, দেখেন পাবলিকে ভুল আসছে, সো আই দিলাম। পাবলিক টাইপের একটা, সে কি করবে, ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে, যার কাজ হলো সামেশন করা। তার ভিতরে দুইটা ভ্যালু দিতে পারি, এই ভ্যালু গুলাকে সে, সরি এখানে এ আর বি দিব, এখানে ভ্যালু দেওয়া যাবে না, এভাবে নাম দিতে হবে। এ এন বি ভ্যালু দিব, সে কি করবে, রিটার্ন করবে এ প্লাস বি। ওকে, এটাও একটা ফাংশন, স্মার্টফোনের একটা ফাংশন। আমি কি করতে পারি, আবারও ওই জায়গা থেকে এটাকে কল করতে পারি, obj1 ডট, দেখেন এখানে সাম নামে একটা মেথড চলে আসছে। সো সাম ভেরিয়েবলে ফার্স্টে দিলাম 8, আর দিলাম কত, 7। লাল কালি দেখাচ্ছে, কোশ্চেন করলাম দিইনি। ওকে, আর এটা কল করলাম, কিন্তু কথা হলো এটা একটা রিটার্ন করবে, এই জন্য যখন বাতি চলে আসে এটা ওয়ার্নিং দিচ্ছে, এটা কিন্তু কিছু একটা ভ্যালু রিটার্ন করবে, এটা কোথাও জমা রাখতে হবে। তো আমরা কি করলাম, ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিলাম, যে ভ্যালু ইকুয়াল টু এত। সো ভ্যালুটা এখানে এসে জমা হলো। এটুক বুঝছেন obj1? ওকে, তাহলে দেখি আমরা ইন্টিজারটা প্রিন্ট করে দেখি। সো ইন্টিজারটা কত ভ্যালু রিটার্ন করতেছে আমাদেরকে, আমরা সেটা একটু গেল। এই যে আসছে, সো আমরা কি প্রিন্ট করে দেখবো, ভ্যালু রিটার্ন প্রিন্ট করে দেখবো। ওকে, রান করি কি হয় দেখি। ওকে, 15 আসছে, আমাদের ভ্যালু আসছে। আমি ওই ক্লাসের একটা মেথড আছে যা সামেশন করতে পারে, এবং ওই সামেশনটা আমরা অবজেক্টের থ্রুতে ওই ক্লাসের মেথডটাকে ইউজ করতে পারি। সো ওই অবজেক্টটাও আসলে সামেশন করতে পারে, যেহেতু ক্লাস সামেশন করতে পারে তাহলে অবজেক্টও পারে, অবজেক্ট তো ওই ক্লাসকেই ফলো করতেছে। সো সে কি করলো, 8 আর 7 দিয়ে ভ্যালু করলো, মানে ভ্যালুতে রিটার্ন দিল। এইভাবে এটাকে আমরা ডিরেক্টলি এইভাবেও প্রিন্ট করতে পারি, যেহেতু আমি আবার বলতেছি, যেহেতু সে একটা রিটার্ন টাইপ সেন্ড করে, এই জন্য আমি ডিরেক্টলি তাকে প্রিন্ট করতে পারি। ওকে, যদি রিটার্ন টাইপ সেন্ড না করতো সেক্ষেত্রে আমি এই কাজটা করতে পারতাম না, প্রিন্ট করতে পারতাম না। সো আমি ডিরেক্টলি এটাকে প্রিন্ট করতে পারি, সেটা হলো 15। ওকে, এই ভেরিয়েবলটাকে আমি প্রিন্টে দিতে পারবো না, কজ এটাকে প্রিন্টের ভিতরে দিতে পারবো না, এই মেথডটাকে, কজ এটা কোনো রিটার্ন টাইপ না, এটা কিছু প্রিন্ট করবে না আর। ওকে, সো আমি এটাকে ডিরেক্টলি এইভাবে কল করতে হবে, কজ হলো এটা একটা অ্যাসাইনমেন্ট টাইপ, এটা শুধু অ্যাসাইনমেন্ট করে, এটার ভিতরে কিছু নাই, সে কোনো অপারেশনও করে না, সে কিছু ব্যাকও করে না, তারপর হলো মানে রিটার্ন টাইপ হলো ভয়েড, এই জন্য আমরা এটাকে ডিরেক্টলি এখানে প্রিন্টের ভিতরে বসাতে পারবো না। বুঝা গেছে মেথড কি জিনিস, কিভাবে কি করতে হবে আমাদের?
স্যার মেথড কি স্যার অবজেক্ট ছাড়া কল করা যাবে না? স্ট্যাটিক মেথড হইতে হবে, এটা আমরা পরে শিখবো। আমাদের একটা ক্লাসই আছে স্ট্যাটিকের অপশন। স্ট্যাটিক মেথড যদি হয়ে থাকে তাহলে আমি ডিরেক্টলি কল করতে পারবো তাকে, কিন্তু আমরা এখন স্ট্যাটিক শিখবো না, আমরা অবজেক্টের থ্রুতে কল করা শিখবো। ওকে, স্ট্যাটিক মেথড হয়ে গেলে কি হবে বলেন তো? ওই যে বলছিলাম আমি কতদিন, মেমোরিতে ডিরেক্টলি জায়গা নিয়ে নিবে সে। তো আমাকে অবজেক্টের থ্রুতে যাইতে হবে না, আমার কাছে ওই মেমোরি অ্যাড্রেসটা থেকে যাবে। তখন আমি কি করতে পারবো? সেট ভ্যারিয়েবলকে ডিরেক্টলি কল করতে পারবো। ওকে ইয়েস স্যার। ওকে, কিন্তু আমাদের মেথডটা একটু চেক করে দেখেন আপনি নিজে, আমরা কি স্ট্যাটিক দিছি কোথাও? স্ট্যাটিক দেইনি। সো আমরা এই সেট ভ্যারিয়েবলটাকে কোনোভাবেই ডিরেক্টলি কল করতে পারবো না। ডান? ইয়েস স্যার। ওকে, আর কোনো কিছু, কোনো কোয়েশ্চেন মেথড সম্বন্ধে, কোনো ধরনের কোয়েশ্চেন? ওকে, যদি না থাকে তাহলে আমরা কি কি শিখলাম? ডিরেক্ট অ্যাসাইনমেন্ট শিখলাম, তারপরে শিখলাম আমাদের মেথড ইউজ করে অ্যাসাইনমেন্ট করা শিখলাম। এই যে আমি যে কাজগুলো করলাম এগুলা সব এখানে দেয়া আছে, একবারে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। স্মার্টফোন, এই দেখেন আপনি স্মার্টফোন, তারপর জাভা ক্লাস একটা ক্রিয়েট করলাম, স্মার্টফোন দেখেন এখানে 3টা প্রপার্টি দিলাম, তারপরে এদেরকে ডিরেক্ট অ্যাসাইনমেন্ট করলাম, প্রিন্ট করে দেখলাম, মেথড দেখলাম, মেথডে ডিরেক্ট অ্যাসাইনমেন্ট দেখলাম, তারপরে সেগুলো প্রিন্ট করে দেখলাম এগুলো চলে কিনা। হ্যাঁ চলে, ওকে কাজ করে। এখন আমরা আসবো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি জিনিস আমি বলছিলাম একটু আগে, আমি একটা জিনিস লিখবো, এখন আপনাদের বলবো না, এই মুহূর্তে এটা বলবো। এটা কি? এই যে স্মার্টফোন, আমি যে একটা জিনিস কল করেছিলাম, দেখাইছিলাম যে নিউ এর পরে লিখছি, এটা হলো কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কনস্ট্রাক্ট করে। এটা কি জানো? এটা হলো আমাদের ক্লাসের একটা মেথডই বলতে পারেন আপনি। একটা মেথড যা কোনো রিটার্ন টাইপ নেই, যেটা পাবলিক হবে না, যেটার নাম ঠিক ক্লাসের নামের মতোই হবে। ক্লাসের নাম এবং এই কনস্ট্রাক্টরের নাম সেম হবে। দেখেন তো আমি কোনো কিছু ক্রিয়েট করছি কিনা, এরকম কোনো মেথড ক্রিয়েট করছি? বলেন তো, ক্লাসের ভিতরে এরকম কোনো মেথড আছে স্মার্টফোন নামে? নো স্যার। তাহলে যদি না থাকে তাহলে এটা কিন্তু কাজ করতেছে আমাদের কোড, তাই না? কাজের কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। তাহলে অবশ্যই এই স্মার্টফোন মেথডটা ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট হয়ে আছে, আমরা দেখতে পারতেছি না। ওকে, এই স্মার্টফোন মেথডটা অবশ্যই ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে আছে। সো আমি যদি স্মার্টফোন মেথডটা ক্রিয়েট না করি, সে ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট হয়ে যাবে। আমি সেটাকে ক্রিয়েটও করতে পারি। কিভাবে করতে পারি চলেন দেখি আমরা। এই যে দেখেন, এটার কোনো রিটার্ন টাইপ নেই, এটা পাবলিকলি বা ইয়ে দিয়ে কিছু করা যাবে না, এটাকে ডিরেক্টলি লিখে ফেলতে হবে। এটা রিটার্ন টাইপ আসলে অবজেক্ট, এটা আমরা এখন দেখাবো না। আমরা জাস্ট দেখবো যে এটা একটা রিটার্ন টাইপ বিহীন একটা মেথড স্মার্টফোন, যার নাম কার নামের সমান? ক্লাসের নামের মতো ঠিক একই। সো এই যে দেখেন আমি এই যে মেথড ক্রিয়েট করে ফেললাম। এখন কি দেখা যাচ্ছে এটা? ওকে, এখন দেখা যাচ্ছে না মেথডটা? ইয়েস স্যার। ওকে, তাহলে এই মেথডটাই তো আমরা কল করছি এখানে, দেখেন, তাই না? কিন্তু কথা হলো আমি যদি নাও লিখি তাও এটা আছে, ব্যাকগ্রাউন্ডে ডিফল্ট হিসেবে আছে, আমরা দেখতে পারতেছি না। ব্যাপারটা কি বুঝা গেছে? এই যে জিনিসটা, যার কোনো রিটার্ন টাইপ নেই এবং যার নাম ঠিক ক্লাসের নামের মতো, এই যে জিনিসটাকে বলে হলো কনস্ট্রাক্টর। এটা কি কাজে লাগতে পারে? এটার মেইন কাজই হলো আমরা যে এত সময় ধরে ভ্যালু ইনিশিয়ালাইজ করতেছি, ভ্যালু অ্যাসাইনমেন্ট করতেছি, তার কাজটাই হলো এইটা। আমরা যে এত সময় ধরে অযথা ডিরেক্টলি অ্যাসাইনমেন্ট করলাম, তারপর একটা মেথডের থ্রুতে অ্যাসাইনমেন্ট করলাম, এই কাজগুলো আমরা করব না। আমরা এখন কি করব? এই কনস্ট্রাক্টরের ভিতরেই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। সো আমরা এই যে অ্যাসাইনমেন্ট দেখেন, এই যে অ্যাসাইনমেন্ট কপি করলাম, কপি করে কনস্ট্রাক্টরের ভিতর দিলাম, আর ইনপুটে কি দিলাম? এটাকে কপি করলাম, ইনপুটে এটা দিলাম, আর এইটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। এই মেথডটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। দেখছেন এখন একটা মেথড ক্রিয়েট হয়ে গেছে যে কি করে। বুঝতে পারিনি স্যার, একটু আরেকবার। হ্যাঁ, আমি দেখেন এই যে এই মেথডটা, আমি যদি এটাকে কমেন্ট একটু সরাই, দেখেন তো এই মেথডটা আর এই মেথডটার মধ্যে পার্থক্য আছে কিনা? কোনো সেম জিনিসই করতেছে না দুইজন? জি স্যার। দুইজনই সেম জিনিস করতেছে, কিন্তু এটাকে আমাকে আলাদাভাবে ডিফাইন করে দিতে হয়েছে সেট ভেরিয়েবল নাম দিয়ে, একটা রিটার্ন টাইপ দিয়েছে ভয়েড, এরপরে পাবলিক। এটা আমার করা লাগবে না। কেন লাগবে না? কজ ক্লাসের মধ্যে বিল্ট ইন একটা মেথড আছে যার নাম কনস্ট্রাক্টর, যার কাজই হলো অ্যাসাইনমেন্ট করা, এরকম ভ্যালু অ্যাসাইনমেন্ট করেছে।
তো আমি যদি এইভাবে এই মেথডটাকে এই মেথডে ট্রান্সফার করে ফেলি আর এই মেথডটাকে কেটে দেই, তাহলে দেখবো সেম কাজটা এই মেথডও করতে পারে, কিন্তু সে কোনো ধরনের এক্সপ্রেশন বা কোনো ধরনের মানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করবে না। সে তার কাজই হলো অ্যাসাইনমেন্ট করা, ইনিশিয়ালাইজ করা, ভ্যালু ইনিশিয়ালাইজ করা। সো আমি যদি দেখবেন আমরা এখন একটা ইরর খাবো আই থিঙ্ক। হ্যাঁ দেখেন ইররটা খাইছে কেন, দেখেন আমরা স্মার্টফোনের ভিতরে কিন্তু 3টা ভ্যারিয়েবল আছে তাই না, ইনপুট হিসেবে অ্যাট্রিবিউট 3টা আছে না, আমরা কিছু দেইনি। আগে কিন্তু ফাঁকা ছিল, তাও কিন্তু ইনপুট আসতো না, ঝামেলা করতো না। কজ হলো আমাদের এটাও ফাঁকা ছিল, এটা ডিফল্ট ভাবে ফাঁকা ছিল। এখন কিন্তু আমরা এটাকে ভরাট করে ফেলছি, কি দিয়ে ভরাট করে ফেলছি? 3টা নতুন অ্যাট্রিবিউট দিয়ে ভরাট করে ফেলছি। এখন এই পজিশনে যদি আমাদেরকে এই ভুলটাকে, এই ইররটাকে বন্ধ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে জানেন? আমাদেরকে আরেকটা সেম নামের আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলবো, যেটা কি কোনো ভ্যালু থাকবে না। এখন দেখবেন সলভ হয়ে গেল আমাদের প্রবলেম, ওখানে লাল কালি চলে যাবে। লাল কালি চলে গেছে, বোঝা গেছে? এটুক বোঝা গেছে কিনা, কেন 2টা লিখলাম বলতেছি, যা করছি বোঝা গেছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোয়েশ্চেনটা করেন। স্যার এখানে যে স্যার স্মার্টফোন যেটা স্যার হচ্ছে ফাঁকা ফাংশনের মতো তৈরি হচ্ছে স্যার, এটা কি স্যার হচ্ছে মেইন মেথডের মতো, মানে প্রত্যেকটা ক্লাসের আন্ডারে মেইন মেথডের মতো এটা অটো তৈরি হবে এরকম? না, প্রত্যেকটা ক্লাসে মেইন মেথড নাও থাকতে পারে। যেমন স্মার্টফোনে দেখেন কোনো মেইন মেথড আছে? মেইন মেথড নাই। এটা প্রত্যেকটা ক্লাসের একটা কমন প্রপার্টি, স্মার্টফোন এটা থাকবেই কনস্ট্রাক্টর। যেমন দেখেন এই ক্লাসে কি, এই ক্লাসে লাল কালি দেখাচ্ছে কেন, সরি এগুলো আসছে তো কমেন্ট করে দিচ্ছি। ওকে দেখেন এই ক্লাসে দেখেন এই যে এইখানে যেটা নাম হলো জাভা ল্যাব C2 তাই না, একটা ক্লাস, কিন্তু এটাতে অবশ্যই জাভা ল্যাব C2 নামে একটা কনস্ট্রাক্টর আছে। ওকে বুঝছেন? কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পারতেছি না। প্রত্যেকটা ক্লাসের কনস্ট্রাক্টর থাকতে হবে, থাকে। আপনি সেটাকে ডিফাইন করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। সো আমরা যদি ডিফাইন না করি তাহলে আমরা ডিরেক্টলি এইভাবে লিখে দিই। সো ডিফাইন করার দরকার নেই, এটা ব্যাকগ্রাউন্ডে আছে। আনসারটা কি পাওয়া গেছে? ইয়েস স্যার। ওকে, সো এখানে কনস্ট্রাক্টর অবশ্যই আছে, কোনো সমস্যা নেই। সো এখানে আমরা এটাকে আর তুলে আনলাম না। স্মার্টফোন, এটা আমরা দেখুন সব প্রবলেম সলভ হয়ে গেল। এখন আমরা যদি কোডটা রান করি, কোড রান করে যাবে, কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইনমেন্ট হবে না। কজ হলো আমি স্মার্টফোনের ভিতরে কোনো ভ্যালু দেইনি। আমি কি করছি, ওই ফাঁকা স্মার্টফোন কনস্ট্রাক্টরটা ইউজ করছি, ওখানে কোনো ভ্যালু অ্যাসাইনমেন্টই হচ্ছে না। সো আমি একটু রান করে দেখবো কোডটা কি হয়। এখানে যদি আমি রান করি, আমি দেখবো নাল 0, আমি কোনো অ্যাসাইনমেন্ট করিনি আসলে। ওকে করিনি। এখন আমি যদি করি কি, অ্যাসাইনমেন্ট করি, তাহলে দেখি কি ঘটে। অ্যাসাইনমেন্ট যদি করি, মনে করেন অবজেক্ট 1 এর ভিতরে অ্যাসাইনমেন্টটা করলাম, এখনো ভুল দেখাচ্ছে না। কজ তিনটা অ্যাট্রিবিউটের আরেকটা কনস্ট্রাক্টর অলরেডি আমার ক্রিয়েটেড আছে যে ভ্যালু অ্যাসাইনমেন্ট করে। সো আমার কোনো প্রবলেম নাই, এটাও রান করবে এবং দেখি আমরা এখন অ্যাসাইনমেন্ট হলো কিনা। হ্যাঁ অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, দেখেন ভ্যালু অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। কিসের থ্রুতে হলো? আমার কনস্ট্রাক্টরের থ্রুতে হলো। আমার এখন ডিরেক্ট ভ্যালু অ্যাসাইনমেন্টও লাগবে না, কোনো ধরনের মেথড কলও লাগবে না। আমি কনস্ট্রাক্টরের ভিতরে ভ্যালু দিয়ে দিলে সেটাই অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, কারণ আমি কনস্ট্রাক্টরকে রিডিফাইন করে দিয়ে আসছি, আরেকবার নতুন করে ডিফাইন করে দিয়ে আসছি যে কি করবে, কনস্ট্রাক্টরটা এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিবে। এখন আপনাদের মাথায় কি কোনো ধরনের কোয়েশ্চেন আসতেছে না বলেন তো? দুইবার লেখা স্যার 2বার কেন করছি? হ্যাঁ 2বার কেন করছি, আমি আরেকবার করব, আমার ইচ্ছা আমি আরেকবার করব, দেখি আমি আরেকবার করতে পারি কিনা। ওকে আরেকবার করবো, আরেকটা লিখবো সেম নামে, আরেকটা লিখলাম। কোনো ভুল আসতেছে? কোনো এরর দেখাচ্ছে? দেখাচ্ছে না, কোনো এরর দেখাচ্ছে না। আমি আরেকবার করব, সেম জিনিস আবার করব। কিন্তু কি করব, একটু চেঞ্জ করে দিব। কোনো এরর আসছে? না স্যার। ওকে, আপনাদের কি কোনো কিছু ধরতে পারতেছেন কি হচ্ছে আসলে এখানে?
বলেন তো, কে ধরতে পারতেছেন কিনা এটা কি হচ্ছে? স্যার এটা কি স্যার ভেরিয়েবলের মতো স্যার, একটা দ্বারা আরেকটা হচ্ছে স্যার চেঞ্জ হচ্ছে এরকম কিছু? হ্যাঁ, সবার কিন্তু অ্যাট্রিবিউট ডিফারেন্ট, ভিতরের অ্যাট্রিবিউট ডিফারেন্ট, এটাই খেয়াল করছেন? ইয়েস স্যার। দেখেন এইখানে 3টা অ্যাট্রিবিউটই আছে, এখানে মাত্র 2টা অ্যাট্রিবিউট আছে, এইখানে অ্যাট্রিবিউট 3টেই আছে কিন্তু অ্যাট্রিবিউটের সিকোয়েন্স ডিফারেন্ট। দেন স্ট্রিং স্ট্রিং ইন্টিজার, কিন্তু এখানে অ্যাট্রিবিউটের সিকোয়েন্স কি স্ট্রিং ইন্টিজার স্ট্রিং, আর এটা ফাঁকাই। সো সবার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউট আছে। এই যে ব্যাপারটা, আপনাদের একটা সেশন আছে পরবর্তীতে আসবে যেটা হলো ওভারলোডিং, মেথড ওভারলোডিং। কিন্তু আমরা এটা যেহেতু কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতেছি, এই জিনিসটাকে বলা হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটাতে কি লাভ হয়, আমি সেম নামের একাধিক ফাংশন ক্রিয়েট করতে পারি, কিন্তু তাদের অ্যাট্রিবিউট গুলো ডিফারেন্ট হতে হবে। এখন আমি যদি ওখান থেকে দেখেন ফাঁকা একটা কল করছি এবং 3টা দিয়ে একটা কল করছি, এখন আমি 2টা দিয়ে একটা কল করব, 2টা দিয়ে কল করব, এই যে দেখেন 2টা দিয়েও কল করতে পারি। সো আমি যদি 3টা পাঠাই ভ্যালু, তাহলে সে বুঝে নিবে তাকে কোথায় যাইতে হবে, তাকে এইখানে যাইতে হবে তার সিকোয়েন্স অনুযায়ী, যেহেতু 3টার সিকোয়েন্স হলো স্ট্রিং স্ট্রিং ইন্টিজার, সো সে এইটা অ্যাক্সেস করবে। এখন আমি 2টা পাঠাই, সে কি করবে, এইটাকে অ্যাক্সেস করবে। কাজ সবারই সেম, কিন্তু একজন 3টা অ্যাসাইনমেন্ট দেয়, আরেকজন 3টা অ্যাসাইনমেন্ট দেয়, একটা 2টা অ্যাসাইনমেন্ট দেয়, আর একটা কোনো অ্যাসাইনমেন্টই করে না। সো আমি যে কোনো একটা কল করলেই হবে। এই যে ব্যাপারটা, আমি যে সেম নামের একাধিক কনস্ট্রাক্টর লিখতেছি কিন্তু তাদের অ্যাট্রিবিউট ডিফারেন্ট, এই যে জিনিসটা, এটাকে করাকে বলে কনস্ট্রাক্টর ওভারলোডিং করা। ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার, তবে স্যার কনফিউশনটা কোথায় বলেন তো, আমি কনফিউশনটা দূর করি আপনার। আমি কি স্যার চাইলে স্যার একই নাম ইউজ করে স্যার যত ইচ্ছা ততগুলো লিখতে পারবো? যত ইচ্ছা তত করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন দেখেন, আমি আপনাকে বেসিক উদাহরণ দিই একটা। এই যে দেখেন, আমি একটা সাম লিখছি না, সাম লিখছি। এখন কথা হলো, আমার তো সাম 2টা না 3টারও হইতে পারে, তাই না? ইয়েস স্যার। আমি কি করলাম, আরেকটা লিখে দিলাম সাম, আমার ইচ্ছা মতো, পাবলিক ইন্ট সাম। ওকে, ইন্টিজার এ, ইন্টিজার বি, ইন্টিজার সি, তারপর রিটার্ন করলাম কি, তারপর রিটার্ন করলাম a প্লাস বি প্লাস সি। প্যারামিটার একটু চেঞ্জ মানে হ্যাঁ, 1 হয়ে গেছে তো, এটা ওকে, কাজ করছে। এখন বুঝছেন মেথড ওভারলোডিং কেন ইউজ করা হয়? রিজনটা কি? রিজনটা এইটাই যে আমার একই ফাংশনের অ্যাট্রিবিউট ডিফারেন্ট হইতে পারে কিন্তু কাজ তো সেম হইতেও পারে। সাম দুইটা ভাবে করব, আরো লিখতে পারি। দেখেন আরেকবার কেন লিখবো, আমি এটা বোঝানোর জন্য লিখবো। দেখেন যে আমি রিটার্ন টাইপটা আমার ফ্লট হবে, ডাবল হবে এবং এইখানে একটা ফার্স্টের যে ভ্যালুটা থাকবে এবং সবগুলা ভ্যালু ডাবল থাকবে, সবগুলা ভ্যালু ডাবল টাইপের থাকবে এবং রিটার্নটা হবে a প্লাস b প্লাস c। দেখছেন ব্যাপারটা বোঝা গেছে কেন আমরা একই নামের একাধিক মেথড ক্রিয়েট করব? এর রিজনটাই এইটা। কখনো আপনি 2টা ভ্যালু যোগ করতে চাইতে পারেন, তখন আপনি 2টা দিলেন ইনপুটে, কোনো সমস্যা হবে না। সে কি করবে, ফার্স্টেরটা অ্যাক্সেস করবে। তখন আপনি 3টা ভ্যালু একসাথে যোগ করতে চাইতেছেন, তখন দিবেন, কোনো সমস্যা হবে না, সে এইটা অ্যাক্সেস করবে। যখন আপনি ডাবল ভ্যালু দিবেন, মানে পয়েন্টের ভ্যালু দিবেন, তখনও সে কাজ করবে, এটাতে চলে আসবে। এটা কি বোঝা গেছে? এখন কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? ওকে, সেম ভাবে এটা তো মেথডের জন্য করছি, সেম ভাবে আমি কনস্ট্রাক্টরের জন্য করছি, কিন্তু কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ নাই, তো এই জন্য মেথডের মতো দেখাচ্ছে না দেখতে, ডিরেক্টলি মেথড এইভাবে। সো এইভাবে যখনই দেখবেন কোনো রিটার্ন টাইপ নাই, ডিরেক্টলি নাম দিয়ে দেওয়া আছে এবং নামটা কার সমান, ক্লাসের সমান। সো নিজেকে বুঝে নিতে হবে এটা কনস্ট্রাক্টর। ওকে ওকে, কনস্ট্রাক্টর দিয়ে অ্যাসাইনমেন্ট করা বুঝে গেছি আমরা। ডান। তাহলে আমাদের মোটামুটি আজকে 90% ক্লাস হয়ে গেছে, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন বলেন যা যত কনফিউশন আছে এখন পর্যন্ত, কোনো ধরনের কনফিউশন, আমি সব কনফিউশন দূর করব। আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বুঝিনি স্যার, জাভা ল্যাব C2 তে ক্লাসে গেলে স্যার এখানে কি কোশ্চেন? আমি আরেকটু বুঝিনি, আমার খুব ক্লিয়ারলি বলেন তো কি বলছেন। জাভা ল্যাব C2 তে গেলে স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
আচ্ছা ওখানে যাব। আচ্ছা ওকে বলেন। স্যার এখানে স্যার এই যে অবজেক্ট নিউ স্মার্টফোন যে লিখলাম না স্যার, এটা কি স্যার মেইনলি স্যার তাহলে স্যার ফাঁকাটার কাজটা কি স্যার এখানে? তো স্যার আমি তো স্যার করি হ্যাঁ, ফাঁকাটার কোনো কাজ নাই, ফাঁকাটা কিছু করে না। সো আপনি কি আমাকে বলেন, প্রথমেই আমরা কি করতাম, ভেরিয়েবল ইন্টিজার ভেরিয়েবল কি করতাম, ইনিশিয়ালাইজ করে দিতাম না 0 দিয়ে। ইয়েস স্যার। তাহলে অবজেক্টকে তো ইনিশিয়ালাইজ করা উচিত, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা উচিত। তাহলে দেখেন নিউ দিয়ে আমি কি করতেছি, মেমোরিতে জায়গা ক্রিয়েট করতেছি, আর এই কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি। এখন যদি মনে করেন আমি আবার লিখি এটা, স্মার্টফোন bj3 ইকুয়াল টু নিউ, আমি কি করলাম, ফাঁকা কনস্ট্রাক্টর কল করলাম। এখন বলেন আমি কি ইনিশিয়ালাইজ করছি? অবশ্যই করছি। কি দিয়ে করছি বলেন তো? নাল ভ্যালু দিয়ে করছি, 0 দিয়ে নাল দিয়ে করছি। সো এখানে যদি কোনো কনস্ট্রাক্টরে কিছু না থাকে, জাভা অটোমেটিক্যালি তাকে নাল এবং 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিবে। এইটাই হলো ফাঁকা কনস্ট্রাক্টরের কাজ। এখন যদি আপনি নিউ স্মার্টফোন না লিখেন, এই পার্টটুকু না লিখেন, তাহলে ওই যে নাল আর 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন ওটা হবে না। আসলে আপনার ওই ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করা হবে না। এটুকু বুঝে গেছে? আর এখন আমরা যদি এই যে অ্যাট্রিবিউট ওয়ালা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, মানে কি আমরা নিজেরাই অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি। আমার জাভার কিছু করতে হবে না, আমার কনস্ট্রাক্টর অলরেডি ক্রিয়েট করা আছে, আপনাকে এনে ভ্যালু দিলেই অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমাদের যে ডিরেক্ট অ্যাসাইনমেন্ট করার কাজ ঝামেলা, এটা মিটে গেল। তারপরে এখানে আমাদের এই যে ভেরিয়েবলের মানে মেথডের থ্রুতে কল করার ঝামেলা, এটাও মিটে গেল। আমাদের ডিরেক্টলি যখনই আমরা অবজেক্ট বানাবো, তখনই কনস্ট্রাক্টরের থ্রুতে অ্যাসাইনমেন্ট গুলো হয়ে যাবে। ওকে, বুঝা গেছে? আর কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন? স্যার আজকের ল্যাবে এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে নাম, তাহলে ক্লাস শেষে আবার দেখতে পারতাম। বুঝিনি, আবার বলেন তো, আপনার কার কেটে কেটে আসছিল কথাটা। স্যার মানে এখন পর্যন্ত যতগুলো নামগুলো মানে কনস্ট্রাক্টর মানে আর কি কি যেগুলো দেখানো হয়েছে। আচ্ছা, আপনারা কেউ কি তার কথা শুনতে পাচ্ছেন? সবাই কেটে কেটে যাচ্ছে স্যার কথা। আচ্ছা, আপনার কথা কেটে কেটে আসতেছে, আসলে বুঝতেছি না। কেউ কি বুঝছেন তার কথাটা? আমাকে একটু বলতে পারবেন? আপনি আরেকবার বলেন একটু। হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, শুনতে পাচ্ছেন। আচ্ছা, ও মনে হয় আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। আই থিঙ্ক ও মনে হয় বলতেছে আবার একটু বলবো আমি সবগুলো নাম, এরকম টাইপ কিছু একটা বলছে। আই থিঙ্ক আমি আরেকবার বলবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি প্রথম থেকে আবার একটু বলি। ফার্স্টে কি করতে হবে, আমাকে ওই যে ইয়েতে গিয়ে আমার নেটবিনসটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে হবে। তারপরে আমাকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং প্রজেক্টে অবশ্যই দুইটা জিনিস চুজ করতে হবে। স্যার আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি। ওকে ওকে ওকে, আমি চ্যাট বক্স দেখি। ওকে ওকে, আমি হ্যাঁ বলতেছি, ওইটাই করতেছি আমি, যে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। তারপরে প্রজেক্ট থেকে আমরা একটা নাম দিয়ে প্রজেক্টটা বানাবো। অবশ্যই ক্রিয়েট মেইন ক্লাস, এটাকে রাইট ক্লিক করে দিতে হবে। কজ হলো এটা আসলে আমাদের মেইন ক্লাস অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিবে, আপনার মেইন ক্লাস আর ক্রিয়েট করা লাগবে না। সো এইভাবে হয়ে গেল। আমরা এইভাবে প্রিন্টিং করতে পারি। আমরা ক্লাস অবজেক্ট সম্বন্ধে একটু ধারণা পেলাম, এখান থেকে আরো ভালো ধারণা পেলাম, এবং এই যে ক্লাস অবজেক্টের ধারণা, এটার থেকেই আমরা আসলে আজকে কোডটা করছি। সো আমরা একটা স্মার্টফোনের ক্লাস ক্রিয়েট করছি, যার অনেকগুলো প্রপার্টি আছে। আমরা 3টা প্রপার্টি নিছি, কিন্তু ওইভাবে প্রজেক্ট ক্রিয়েট করছি। দেখেন, নতুন প্রজেক্ট ক্রিয়েট করে আমরা প্রজেক্টের নাম দিছি স্মার্টফোন ডেমো। তারপরে ওখান থেকে একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাসের নাম হলো কি, স্মার্টফোন। ওই ক্লাসের ভিতরে আমরা প্রপার্টি দিছি, স্মার্টফোনের প্রপার্টি। কি কি প্রপার্টি? তার প্রপার্টি দিছি মেকার্স, ওএস এন্ড মডেল নাম্বার। এবং এই প্রপার্টি গুলো সবার কমন, কিন্তু কথা হলো ভ্যালু ডিফারেন্ট হতে পারে। যেমন এক একজনের মেকার এক একটা ওএস এক এক ধরনের, এক একজনের মডেল নাম্বার এক এক ধরনের। তো আমরা কি করব, এদের অবজেক্ট ট্রিট করব এবং প্রত্যেক অবজেক্ট যেহেতু তার ক্লাসকে ফলো করতেছে, ক্লাসকে ব্লুপ্রিন্ট হিসেবে ধরতেছে, সো ক্লাসে আমরা যে প্রপার্টি গুলো দিয়ে আসবো, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে সেম প্রপার্টিটা থাকবে। তাহলে দেখেন, আইফোন অবজেক্ট ডট মেকার্স, তাহলে মেকার্সটা কি, অ্যাপল। আইফোন অবজেক্ট ডট ওএস, ম্যাক। একইভাবে আমি যদি বলি স্যামসাং অবজেক্ট বানালাম, স্যামসাং অবজেক্ট
লিখে দেখলাম ডট, তাহলে তারও মেকার থাকবে স্যামসাং। স্যামসাং অবজেক্ট ডট ওএস তার থাকবে অ্যান্ড্রয়েড। স্যামসাং অবজেক্ট ডট মডেল নাম তার থাকলো 8, 9 এরকম। তো প্রত্যেকটা অবজেক্টের সেম প্রপার্টি থাকবে, মেকারস, ওএস, মডেল নাম্বার, কিন্তু তাদের ভ্যালুগুলা ডিফারেন্ট হবে। ওকে, এই যে ব্যাপারটা হলো, এগুলো আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এভাবে ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইনমেন্ট করা যায়। আইফোন অবজেক্ট ডট মেকারস দিয়ে অ্যাপল লিখলে ডিরেক্ট অ্যাসাইনমেন্ট হবে। আমরা আরেকভাবে মেথডের থ্রুতে অ্যাসাইনমেন্ট করতে পারি। আমরা ক্লাসের ভিতরে এই মেথডটা লিখে দিয়ে আসলাম যে মেকারস ইকুয়াল টু এম, ওএস ইকুয়াল টু ওপি এন্ড মডেল নাম্বার ইকুয়াল টু মডেল নাম্বার। এখান থেকে আমরা নিলাম, নিয়ে কি করলাম, অবজেক্টের থ্রুতে তাকে অ্যাসাইন করে দিলাম। অবজেক্টের থ্রুতে দেখেন আইফোন অবজেক্ট ডট সেট ভ্যারিয়েবলস, ওই মেথডকে কল করছি, ভিতরে অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিছি, তারপর অটোমেটিক্যালি সে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, এরপরে আমরা দেখছি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরে কি কি জিনিস দেখছি, হেল্পস টু ইনিশিয়ালাইজ অবজেক্ট। আমি অলরেডি বলছি এটা ইনিশিয়ালাইজেশনের জন্য কাজে লাগে। when they are created, যখন ক্রিয়েট করব তখনই ইনিশিয়ালাইজ করে দিব। a constructor has the same name as the class, অলরেডি বলছি। looks a method মানে মেথডের মতো দেখতে দেখায়, but has no return type, not even void। আমি অলরেডি বলছি এটা কিন্তু ভয়েডও না, কোনো কিছু ভয়েডও না, এটা একটা অবজেক্ট রিটার্ন করে, কিন্তু আমরা কোনোভাবেই কোনো রিটার্ন টাইপ বসাবো না বা বসাইতে পারবো না। যে ক্লাসটা আছে সেম ক্লাসের নামে একটা মেথড ক্রিয়েট করব, তার কোনো পাবলিক প্রাইভেট কিছু বলা লাগবে না, তার কোনো রিটার্ন টাইপ বলা লাগবে না। যখন এরকম লিখবো তখন তাকে আমরা বলবো কনস্ট্রাক্টর। দেখে নেন এটা হলো স্মার্টফোন, তারপর স্মার্টফোন ডাবল স্ট্রিং মডেল এরকম দিয়ে দিতে পারবো। তারপর স্মার্টফোন, এভাবে আমি অনেকগুলা কনস্ট্রাক্টর ইউজ করতে পারবো। এই যে সেম নামের অনেকগুলা কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, কিন্তু তাদের প্রত্যেকটার অ্যাট্রিবিউট ডিফারেন্ট। এই যে জিনিসটা আমরা করতে পারি এটাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। যদি মেথডের ক্ষেত্রে এই কাজটা করা হয়, আমি দেখাইছি সাম দিয়ে আপনাদেরকে, ওটাকে বলা হয় মেথড ওভারলোডিং। ওকে, এই হলো আমাদের স্মার্টফোন একটা কনস্ট্রাক্টর। এখানে আমরা 3টা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। ওকে, এখান থেকে আবার এই যে অ্যাসাইনমেন্টের সময় দিয়ে দিলাম। ওকে, বলেন এই স্লাইডগুলো কি স্যার আমি যে অলরেডি ক্লাসে দিয়ে দিয়েছি, গতকালকে ক্লাস ছিল তো আমরা বলছিল স্যার আপনার ক্লাসটা দিলে আমরা প্র্যাকটিস করতে পারবো, আপনি দিয়ে দিলে ভালো, আমি রাতে দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা প্র্যাকটিস করতে পারেন ওখান থেকে। হয়তো ইয়েটা দিতে হলে আপনাদের বৃহস্পতিবার ফ্রাইডে পর্যন্ত ওয়েট করতে হবে আপনাদের এই যে ইয়েটা ক্লাস লেকচারটা, জুম লেকচারটা দিতে, কিন্তু স্লাইড আপনারা পেয়ে গেছেন অলরেডি। ওকে, এই যে দেখেন ডিফল্ট কনস্ট্রাক্টর, এই যে এটার নাম কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা আপনার ডিফল্ট করে থাকবে, যদি আপনি নাও লিখেন ব্যাকগ্রাউন্ডে আছে, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা একটা লাস্ট জিনিস দেখবো, আজকের লাস্ট টপিক। সেটা কি দেখেন, এই যে স্মার্টফোন ক্লাসে গেলাম, কি করলাম দেখেন, এইখানে দেখেন MN O এগুলো আমাদের নিজের ক্রিয়েট করা জিনিস না, আপনি যা ইচ্ছে ক্রিয়েট করতে পারেন। তো এই জিনিসগুলা আপনার মনে করেন 10টা প্রপার্টি আছে, প্রত্যেকটা প্রপার্টির জন্য নতুন করে নতুন নাম আবিষ্কার করতে হচ্ছে আপনাকে, করে এখানে বসাইতে হচ্ছে। আমি চাই না এটা কাজ করতে, আমি কি করতে চাই, আমি যা নাম আছে সেম নাম দিয়ে দিতে চাই। মেকারের নাম মেকারই, ইন্টিজারের নাম হলো কি ছিল, মডেল নাম্বার না, সো মডেল নাম্বারের নাম মডেল নাম্বারই, আর ওএস এর নাম ওএসই। আমি কোনো কিছু চেঞ্জ করবো না। দেখেন ভুল আসতেছে না, নাম তো সেম হয়ে গেছে না। অ্যাট্রিবিউট আর যে গ্লোবাল ভেরিয়েবল বলতে পারেন, এগুলো আসলে ক্লাসের গ্লোবাল ভেরিয়েবল মতো কাজ করে। সো গ্লোবাল ভেরিয়েবল মনে করেন বা প্রপার্টি, আর যে এই যে কনস্ট্রাক্টরের ভিতরে যে প্রপার্টি গুলো আছে সেগুলো সেম হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা এরর খাচ্ছি। এখন দেখেন এই জিনিসটা একটা সলভ, আচ্ছা এরর এই জন্য খাচ্ছি না, এরর তো নাম ভুলের জন্য খাচ্ছি। সো মডেল নাম এবং সরি এখানে মডেল নাম হবে আর এখানে হবে ওএস। দেখেন এখন কিন্তু এরর খাচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা একটা ওয়ার্নিং খাচ্ছি। দেখেন লেফট পাশে একটা বাতি জ্বলে আছে, মানে আমরা ওয়ার্নিং খাচ্ছি যে আমাদের যে এই যে ভ্যালু এগুলা আর আপনার প্রপার্টির ভ্যালু সেম হয়ে যাচ্ছে, দেখতে সেম, দুইজনই দেখতে সেম, নামও সেম। এটা ওয়ার্নিং দিচ্ছে। এই ওয়ার্নিংটা ফিক্স করার জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, আমরা একটা কিওয়ার্ড ইউজ করতে পারি। কিওয়ার্ডটার নাম হলো দিস ডট। যখন আমরা একটা ক্লাসের ভিতরে, আমি মনে করেন স্মার্টফোন ক্লাসে আসি, সো স্মার্টফোন ক্লাসের ভিতরে যদি আমি দিস লিখি, তাহলে এই দিসটা আসলে এই স্মার্টফোনকে ইন্ডিকেট করবে, এই দিসটা এই স্মার্টফোনকে ইন্ডিকেট করবে। সো আমরা কি বুঝলাম, এই দিস ডট মেকার মানে হলো স্মার্টফোন ডট মেকার। আবার আমি লিখতে পারি দিস ডট ওএস, অথবা নিচে লিখতে পারি
দিস ডট মডেল নাম। এই যে ব্যাপারটা, এখন দেখেন ওয়ার্নিং গুলো চলে গেছে, এগুলা ডিফারেন্ট হয়ে গেছে। মানে কি, দিস ডট মেকার মানে হলো আমার স্মার্টফোনের মেকার প্রপার্টি, মানে এইটা। আর এই মেকারটা হলো কে, এই মেকারটা হলো এই কনস্ট্রাক্টরের এই যে ভ্যালুটা, এইটা। সো আমরা এখন থেকে এই কমন প্র্যাকটিস, এটা কিন্তু খুবই কমন প্র্যাকটিস এবং এটা খুব সুন্দর একটা প্র্যাকটিস, এটা আমরা করব। আমরা এখন থেকে নাম সেমই রাখবো এবং দিস অপারেটর ইউজ করে অ্যাসাইনমেন্ট গুলো করবো। ওকে, এটুকু কি ক্লিয়ার না এখানে কোনো কনফিউশন আছে? স্যার এখানে দিসটা স্যার কি হিসেবে কাজ করছে? দিসটা আসলে আমরা এইটা হিসেবে যে এই দিস লিখতেছি আসলে এই জিনিসটা বোঝানোর জন্য। আমি একটা ক্লাসের ভিতরে যদি দিস লিখি, এই দিসটা মিন করবে। আমি যদি একটু এটা দিয়ে দেখাই, দেখেন এই যে দিসটা, এটা আসলে এটাকে ইন্ডিকেট করতেছে। তো আমি যদি দিস লিখি তাহলে বোঝা যাবে স্মার্টফোন ডট মেকার, মানে স্মার্টফোনের মেকার কে, আসলে স্মার্টফোনের মেকার হলো এ। আমি যদি দিস ডট মেকার লিখি তাহলে তাকেই বোঝাবে, এই যে এই মেকারটাকেই বোঝাবে। আর বাকি যে মেকারটা আছে এটা আসলে কে, এটা দেখেন আপনি ভালো করেই বুঝতে পারবেন। এই যে কনস্ট্রাক্টরের ভিতরে আমরা যে অ্যাট্রিবিউটটা লিখছি এইটা, এখন বোঝা গেছে দিসটা কি? স্যার তবে স্যার এখানে দিসটা কি স্যার আমরা ক্লাস হিসেবে কাউন্ট করব? হ্যাঁ, আমি দিসটা ইউজই করব আসলে ওই আমি যে ক্লাসের ভিতরে আছি ওই ক্লাসের অ্যাট্রিবিউট বা ওই ক্লাসের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করার জন্য। ওকে, আপনি দেখেন আমি একটু ব্যাপারটা দেখাই আপনাদেরকে। আমি যদি এখানে দিস লিখি তোকে ডট দেই, তাহলে দেখবেন এই ক্লাসেরই প্রপার্টি গুলো এখানে আসতেছে, আসতে পাচ্ছেন এখানে? এই যেখানে মেকার আছে, মডেল নাম্বার আছে, ওএস আছে, নিচে সাম 3টা ক্রিয়েট করছিলাম আমরা, এই 3টে সাম এখানে আছে। পাওয়া গেল? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা ডিসটিকে কি করব, আমি যদি কোনো ক্লাসের ভিতরে দিস লিখি মানে হলো আমি আসলে এই যে ক্লাসের ভিতরে আছি ওই ক্লাসটাকেই আমরা আসলে ইন্ডিকেট করতেছি। ডান? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। আর কোনো কোয়েশ্চেন আছে? আমি রেকর্ডিংটা অফ করে দিই।